কাগজটা ভাঁজ করা। কাগজটা হাতে নিয়ে আস্তে আস্তে ভাঁজগুলো খুললাম। কাগজটা হাতে লেখা ছিল, আমার প্রিয় স্বামী, বড় আশা নিয়ে আপনার পরিবারে এসেছিলাম। ভেবেছিলাম আপনার ভালোবাসা পাবো, কিন্তু আমার কি দুর্ভাগ্য যে আপনার ভালোবাসা আমার কপালে নেই। আসলে সবার জীবনে সব কিছু পায় না, আমিও হয়তো না পাওয়ারদের মধ্যে একজন। ভেবেছিলাম পুরনো দুঃখ কষ্ট আপনার ভালোবাসায় ভুলে যাব, আপন করে পাবো আপনাকে। কিন্তু আমি এতটাই দুর্ভাগ্য যে আপনার জীবনে আসার পর থেকে আমার জন্য আপনার সব আনন্দ নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাই না আপনার আনন্দ নষ্ট হয়ে যাক, তাও আমার জন্য। জানেন, অনেক স্বপ্ন নিয়ে আপনার ঘরে এসেছিলাম, কিন্তু চাইলেন কি সবার স্বপ্ন পূরণ হয় বলেন? আমারটাও হয়নি। আমি চাই না আমার জন্য আপনি এত কষ্ট সহ্য করেন, তাও আমার জন্য। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আপনি অনেক ভালো থাকবেন, আপনার পরিবার নিয়ে আগের মতো সুখে থাকবেন। আমি না হয় আর আপনাদের মাঝে কাটা হয়ে থাকলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এটাই কামনা। কাগজটি পড়তে পড়তে আমার চোখে পানি চলে আসলো। তখন যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি কি করলাম? তানিয়াকে এত কষ্ট দিলাম। চিৎকার দিয়ে হাঁটু গেড়ে বসে কান্না করতে লাগলাম। চোখে যেন ঝাপসা দেখছি। তানিয়ার সাথে কাটানো সময়গুলো যেন আমার চোখে ভাসছে। নিজেকে সব থেকে বড় অপরাধী মনে হচ্ছে। মাথার ভিতর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তানিয়ার কিসের কষ্ট, যা ভোলার জন্য আমার কাছে এসেছিল, আর আমি তার কষ্ট উপর আরও কষ্ট দিলাম। না না, আমি কি করেছি? তানিয়া কোথায় গেল? ওকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে, না হলে যে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কাঁদতে কাঁদতে বলছি, তানিয়া কোথায় গেলে তুমি? প্লিজ একটিবার ফিরে আসো না। দেখো, আমি তোমাকে আর কষ্ট দিব না। আমি যে মনের অজান্তে তোমায় ভালোবেসে ফেলেছি। প্লিজ তানিয়া, ফিরে আসো। তোমার কষ্টের কথা আমায় খুলে বলো। দেখো, আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দেব। এসব বলতে বলতে মাথা ঘুরে পড়ে গেল। আমি যেন পৃথিবীর সব থেকে খারাপ মানুষ, এটাই মনে হচ্ছে। একটু পর অজ্ঞান হয়ে গেলাম। সারা রাত অজ্ঞান অবস্থায় কেটে গেল। সকালবেলা নিজেকে বিছানায় পেলাম, কিন্তু আমি বিছানায় কেন? একটু পর ভাইয়া আমার পাশে এসে বসে। আমার গায়ে ভীষণ জ্বর, শরীর পুড়ে যাচ্ছে। ভাইয়া, কিরে, কাল রাতে কি হয়েছে তোর? ভাইয়া, আমি বিছানায় কিভাবে? ভাইয়া, তুই কাল রাতে অজ্ঞান হয়ে পড়েছিলি। রাতে আমি তোকে ডাকতে এসে দেখি তুই নিচে। এখন বল, কি হয়েছে তোর? ভাইয়া, তানিয়া কোথায় গেছে? বাড়ির কেউ আমার সাথে কথা বলছে না। প্লিজ তুমিও এমনটা করো না। বলো না তানিয়া কোথায় গেছে। ভাইয়া, দেখ সাপিন, তানিয়া কোথায় গেছে আমরা কিছুই জানি না। শুধু জানি তানিয়া চলে গেছে। যা করেছে ভালোই করেছে। কি লাভ তোর কাছে থেকে? শুধু শুধুই কষ্ট পাবে। প্লিজ ভাইয়া, এমনটা বলো না। আমি যেভাবেই হোক তানিয়াকে খুঁজে বের করতেই হবে। তারপর শোয়া থেকে উঠে গেলাম। ফ্রেশ হয়ে বাহিরের দিকে রওনা দিলাম। মাথা একটাই কথা, তানিয়াকে খুঁজে বের করতেই হবে। হাঁটতে হাঁটতে মামার দোকানের সামনে গেলাম। গিয়ে সিগারেট নিলাম। আমি যেন কথা বলতে কষ্ট হচ্ছে, শরীরে ভীষণ জ্বর। আমার এমন অবস্থা যে আমি হাঁটতে কষ্ট হচ্ছে। মামার দোকানে একটা টুল বসে আছি আর সিগারেট খাচ্ছি। হঠাৎ মনে পড়লো, আচ্ছা তানিয়াকে তো ফোন দেওয়া যায়। তাড়াতাড়ি মোবাইলটা পকেট থেকে বের করে কল দিলাম, কিন্তু তানিয়ার মোবাইল বন্ধ। চিন্তা যেন আরও দ্বিগুণ বাড়ছে। তানিয়ার ফোন বন্ধ, মেয়েটা গেল কোথায়? তারপর রবিনকে কল দিলাম এবং এখানে আসতে বললাম। কিছুক্ষণের মধ্যে রবিন চলে আসলো। রবিন, কিরে, কি অবস্থা তোর? আমি না বেশ চিন্তায় আছি রে। রবিন, কি চিন্তা? আমায় বল। আমি সব কিছু খুলে বললাম। রবিন, তাই তো তোকে বলছি যা করার ভেবে চিন্তে করতে। তো এখন কি করবি?
আমি দেখ বন্ধু, যেভাবেই হোক তানিয়াকে আমার খুঁজে বের করতেই হবে, না হলে যে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। রবিন, তানিয়া কোথায় আছে তুই কি জানিস? আমি, না রে রবিন, আরে কোথায় আর যাবে, নিশ্চয় বাবার বাড়ি গেছে। তুই এক কাজ কর, তুই তানিয়াদের বাড়ি যা, গিয়ে দেখ কি হয়। আমি সাথে সাথে তানিয়াদের বাসার দিকে রওনা দিলাম। প্রায় বেশ কিছুক্ষণ পর তানিয়াদের বাসার সামনে গিয়ে পৌঁছলাম। সে কি, তানিয়াদের বাসায় তালা দেওয়া কেন? কোথায় গেল তানিয়ারা? চিন্তা যেন আরও বেড়ে গেল। নিরাশ হয়ে ফিরে এলাম। তবে কি আমি তানিয়াকে হারিয়ে ফেললাম নাকি? না না, তানিয়াকে আমি হারাতে দিব না। যেভাবেই হোক তানিয়াকে আমার খুঁজে বের করতেই হবে। এদিকে জ্বর এর জন্য ঠিকভাবে হাঁটতে পারছি না, তার উপর এত টেনশন করাতে আমি আবারও মাথা ঘুরে পড়ে গেলাম। প্রায় 4 ঘন্টা পর নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। সে কি, আমি এখানে কেন? আমি তো তানিয়াকে খুঁজতে বেরিয়েছি, তাহলে আমি হাসপাতালে কেন? এদিকে ওদিক তাকিয়ে দেখি কেউ নেই। আজব ব্যাপার তো, আমায় এখানে কে নিয়ে এসেছে? আমার শরীরে এমন কোনো শক্তি নেই যে আমি উঠে বসবো, তাই শুয়ে থাকলাম। হঠাৎ এক অজানা মিষ্টি কণ্ঠে বলে উঠল, আপনার জ্ঞান ফিরেছে? তাকে দেখি একটা মেয়ে। কে এই মেয়ে? আমি তো তাকে চিনি না, আগে কোনোদিন দেখিও নি। মনে মনে ভাবছি, মেয়েটা, আপনার জ্ঞান ফিরেছে? যাক, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এখন কেমন লাগছে আপনার? আমি, এই তো ভালো। কিন্তু আপনি কে? মেয়েটা, আরে আপনি আমাকে চিনবেন না, আমার নাম মিম। আমি অফিসে যাব এমন সময় দেখি আপনি রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। আচ্ছা, আপনার নাম কি? আমি, আমার নাম সাফিন। মেয়েটা, আপনি থাকেন, আমি বাইরে যাচ্ছি, আপনার জন্য ওষুধ আনতে হবে। মেয়েটা চলে গেল আমার জন্য ওষুধ আনতে। মেয়েটা কেমন জানি অদ্ভুতভাবে কথা বলে। চিন্তা করছি, তানিয়াকে তো পেলাম না, কি করব এখন? কোথায় খুঁজবো তানিয়াকে? তবে কি তানিয়াকে আমি আর খুঁজে পাবো না? দূর, এ আমি কি ভাবছি? যেভাবেই হোক তানিয়াকে আমি খুঁজে বের করতেই হবে। তানিয়ার কষ্টের কথা আমাকে শুনতেই হবে। ভাবতে ভাবতে মেয়েটা আবার চলে এলো ওষুধ নিয়ে। মানে মিম চলে এলো। মিম, কি ভাবছেন? আমি, না কিছু না। মিম, আপনার শরীর প্রচুর দুর্বল, নেন স্যুপটুকু খেয়ে নিন। তারপর ওষুধগুলো খাইয়ে দিলাম। আমি, আমি বাড়ি কখন যাব? আমার না বাড়ি যেতে হবে। মিম, আরে ডাক্তার বলছেন আপনি ভীষণ দুর্বল, তাই আজকের দিনটা অন্তত আপনাকে রেস্ট নিতে হবে। আমি, এক কাজ করুন, আপনি ঘুমিয়ে পড়ুন। মিম আমাকে কথাগুলো বলে আমার কপালে হাত বুলাতে থাকলো। শরীর দুর্বল থাকায় কিছুক্ষণের মধ্যে আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, আর মিম আমার পাশে একটা চেয়ারে বসে আছে। একটু পর ডাক্তার চলে এলো এবং বলল, আমি এখন ঠিক আছি। ডাক্তারের সাথে কথা অনুযায়ী আমি আস্তে আস্তে মিমের কাঁধে হাত দিয়ে বের হচ্ছি। মিমের সাথে বিদায় নিয়ে আমি বাসার দিকে রওনা দিলাম। যেতে যেতে ভাবছি, ভীম কত ভালো একটা মেয়ে, নিঃস্বার্থে আমার কত উপকার করলো। একটু পর বাসায় সামনে গিয়ে পৌঁছালাম। বাসায় প্রবেশ করলাম, আস্তে আস্তে রুমে গেলাম। রুমটা পুরো ফাঁকা, আর তানিয়ার স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে। তানিয়ার কথা বারবার মনে পড়ছে। তানিয়ার স্মৃতি যেন কিছুতেই চোখের সামনে থেকে সরছে না, না চাইতে চোখ পানি চলে আসলো। একটু পর আবার তানিয়ার মোবাইলে ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ। এভাবে সারাটা রাত কেটে গেল। সকালবেলা বোনের ডাকে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে আবার সেই মামার দোকানে গেলাম। টুলে বসে সিগারেট খাচ্ছি, এমন সময় রবিন আসলো। রবিন, কি রে, কিছু হলো? তানিয়াকে পেলি? আমি, না রে, তানিয়াদের বাসায় তালা দেওয়া, কেউ নেই তানিয়াদের বাসায়। রবিন, কি বলিস? তালা দেওয়া কেন হবে? তবে তানিয়ারা গেল কোথায়? আমি, আমারও তো একই প্রশ্ন, কোথায় গেল? পরের দিন আমি তানিয়াদের বাসায় গেলাম।
কিন্তু সেই তালা দেওয়া কাউকেই পেলাম না, এবং কতটুকু পেলাম না যেটুকু ধরে তানিয়াকে খুঁজবো। এভাবেই আরও 2টো দিন কেটে গেল। তানিয়ার কোনো খবর নেই। একদিন দুপুরবেলা হঠাৎ রবিন কল দিল। রবিন, হ্যালো সাফিন, তানিয়াকে দেখেছি আমি। আমি, কোথায় দেখেছিস? রবিন, তানিয়াকে একটা অ্যাম্বুলেন্স করে ওদের বাসার সামনে এসেছে। ফোনটা কেটে দিলাম। আরে, তানিয়াকে অ্যাম্বুলেন্স করে কেন এনেছে? কি হয়েছিল তানিয়ার? না, আমাকে এখনই তানিয়াদের বাসায় যেতে হবে। কোনো কিছু না ভেবে সোজা তানিয়াদের বাসার দিকে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে তানিয়াদের বাসার সামনে পৌঁছালাম। দরজার সামনে গিয়ে দরজায় নক দিলাম। একটু পর দরজা খুলে দিল তানিয়ার বাবা, মানে আমার শ্বশুর। আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন আমাকে দেখে তিনি অবাক হলেন। আমি সালাম দিলাম, সালামটাও নিচ্ছে না। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকারই কথা, কারণ তানিয়া যে আমার থেকে ব্যথা চওড়া কিছুই পায়নি। অনেকক্ষণ পর বলল, বাবা তুমি আসো, ভিতরে আসো। আমি বললাম, কেন, আসতে পারি? না। উনি বলল, তা না, বিয়ের পর তো তুমি আমাদের বাড়িতে এই প্রথম আসলে। আমি ভিতরে গেলাম। আমায় বলল বসতে। তানিয়ার বাবার নাম শফিক সাহেব। শফিক সাহেব, কেমন আছো বাবা? আমি, জি ভালো আছি, আপনি কেমন আছেন? শফিক সাহেব, আমি কোনো রকম। আমি, আপনার তো এতদিন কোথায় ছিলেন? শফিক সাহেব, কেন, তুমি জানো না? আমরা তো হাসপাতালে ছিলাম। আমি, কেন, কি হয়েছে যে আপনারা হাসপাতালে ছিলেন? শফিক সাহেব, তুমি তো দেখছি কিছুই জানো না। তোমার কাছ থেকে তানিয়া আসার একটু পর মেয়েটা মাথা ঘুরে পড়ে যায়। পরে হাসপাতালে নিলে ডাক্তার বলে যে অতিরিক্ত চিন্তার কারণে এমনটা হয়েছে। তাই আজ তানিয়াকে নিয়ে আমরা বাসায় আসি। আমি, তানিয়া এখন কোথায়? শফিক সাহেব, ও রুমেই আছে। আরে, তুমি আসলে এতক্ষণ হয়ে গেল, দেখো আমি এখনো তোমার শাড়িগুলি রাখি নাই। কই গো, তানিয়ার মা, দেখো কে এসেছে। তানিয়ার মা দৌড়ে আমাদের মাঝে আসলো। আমি সালাম করলাম। জিজ্ঞেস করলো, কেমন আছো? আমি বললাম, ভালো আছি। তারপর শফিক সাহেব বলল, আরে শুধু কি কথাই বলবে, নাকি চা নাস্তা নিয়ে আসবে? আজকে প্রথমবার আমাদের বাসায় জামাই আসলো। তানিয়ার মা গিয়ে চা নাস্তা নিয়ে আসলো। চা নাস্তা খেতে খেতে শফিক সাহেব বলল, শফিক সাহেব, দেখো বাবা, তোমায় কিছু আমি কথা বলতে চাই। আমি, জি বলুন। শফিক সাহেব, আমি জানি না তোমাদের মাঝে কি হয়েছে, তবে আমি এতটুকু জানি যে কিছু একটা হয়েছে তোমাদের মাঝে। আমি শুধু তোমায় এটাই বলতে চাই, প্লিজ আমার তানিয়াকে তুমি কোনো দিন কষ্ট দিও না। মেয়েটা কষ্ট সহ্য করতে পারে না। কষ্ট পেলেই মেয়েটা অসুস্থ হয়ে পড়ে। আমি নিশ্চুপ। আচ্ছা বাবা, আমি তানিয়ার কাছে যেতে চাই। শফিক সাহেব, কেন নয়, যাও, তানিয়া রুমে আছে। আমি তানিয়ার রুমের দিকে যাচ্ছি। দরজা খোলা রুমের, তাই রুমে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে দেখি তানিয়া ঘুমিয়ে আছে, আর ওর পাশে একটা মেয়ে বসে আছে। আমাকে দেখা মাত্রই উঠে দাঁড়িয়ে গেল মেয়েটা। কেমন আছেন ভাইয়া? আমি, জি ভালো, আপনি কেমন আছেন? মেয়েটা, জি ভালো। আপনি আমাকে আপনি করে কেন বলছেন? তুমি করে বলবেন। আমি আপনার ছোট, আর আমি তানিয়ার বেস্ট ফ্রেন্ড প্রিয়া। আমি, তানিয়া কখন ঘুমিয়েছে? প্রিয়া, এই তো মাত্র, ডাকবো নাকি? আমি, না, ও ঘুমাক। মনে মনে ভাবছি, প্রিয়া যেহেতু তানিয়ার বেস্ট ফ্রেন্ড, প্রিয়া নিশ্চয় তানিয়ার ব্যাপারে সব জানে। প্রিয়ার কাছ থেকে দেখি কিছু শোনা যায় কি না। প্রিয়া, ভাইয়া কি ভাবছেন? আমি, না কিছু না। আচ্ছা, তোমার কাছে আমার কিছু জিজ্ঞেস করার আছে, যদি তুমি কিছু মনে না করো। প্রিয়া, আরে না না, কেন, কিছু মনে করব? আপনি বলুন, আমি উত্তর দিচ্ছি। আমি, প্রিয়া দেখো, আমি তানিয়ার ব্যাপারে কিছু জানতে চাই। প্রিয়া,
মানে ভাইয়া বুঝলাম না, একটু খুলে বলবেন? দেখো প্রিয়া, তুমি যেহেতু তানিয়ার বেস্ট ফ্রেন্ড, তুমি নিশ্চয় তানিয়ার ব্যাপারে সব জানো। প্রিয়া: জি, যতটুকু জানা দরকার ততটুকু জানি। আমি: তানিয়ার জীবনে কি এমন কিছু ঘটেছে যার জন্য তানিয়া ভীষণ কষ্টে আছে? তানিয়ার কষ্টের ব্যাপারে আমি কিছু জানতে চাই। প্রিয়া: দেখুন ভাইয়া, আমিও জানি যে তানিয়ার এমন কিছু হয়েছে যার জন্য তানিয়া অনেক কষ্ট পেত, কিন্তু কেন কষ্ট পেত তা আমি অনেক দিন তানিয়ার কাছে জানতে চেয়েছি, কিন্তু তানিয়া কিছুই আমাকে বলেনি। শুধু এটা বলতো যে বিয়ের পর তানিয়ার সব কষ্ট মুছে যাবে, আবার নতুন করে জীবন শুরু করবে। আমি: তুমি তাহলে জানো না? প্রিয়া: না ভাইয়া, আমি জানি না। ঠিক আছে ভাইয়া, আপনি থাকেন, আমি একটু বাসায় যেতে হবে, পরে আবার দেখা হবে। কথাটা বলে প্রিয়া চলে গেল। কিন্তু আমি প্রিয়ার কাছ থেকে কিছুই জানতে পারলাম না। কি এমন কষ্ট তানিয়া আমাকে জানতেই হবে। আচ্ছা তানিয়া কি স্বেচ্ছায় ধর্ষিত, নাকি ওকে ধর্ষণ করা হয় বা হয়েছে? বিভিন্ন প্রশ্ন মাথায় ঘুরছে। শুধু আমাকে সব প্রশ্নের উত্তর জানতেই হবে। তানিয়াকে আমি আর কষ্ট পেতে দিব না, কারণ তানিয়াকে আমি ভালোবেসে ফেলেছি। তানিয়ার পাশে বসে ভাবছি আর তানিয়ার দিকে তাকিয়ে আছি। জানি না তানিয়া এখন আমাকে দেখে কি ভাববে। তানিয়ার পাশে বসে ভাবতে ভাবতেই হঠাৎ তানিয়ার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখে আমি তানিয়ার পাশে বসে আছি। আমাকে ওর পাশে দেখে যেন আহ্বায়ক হয়ে পড়ল। তানিয়া: আপনি এখানে আমাদের বাসায় কেন? কেন আমার শ্বশুরবাড়ি? আর আমি আসবো না? তানিয়া: কেন এসেছেন? তোমাকে নিতে এসেছি। প্লিজ তানিয়া, আমাকে মাফ করে দাও, চলো আমার সাথে। তানিয়া: কোথায় যাব? কেন আমাদের বাড়িতে? মানে তোমার বাড়িতে? তানিয়া: আপনি ভুল করছেন শাফিন, কারণ আমি আপনার বাড়ি ছেড়ে চলে এসেছি আপনাকে সুখে রাখার জন্য।